নমস্কার বন্ধুরা, আজ আমরা সেক্টরাল ও থিমেটিক মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। সেক্টরাল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, একটা পার্টিকুলার সেক্টরের ভেতরে যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানির শেয়ারেতেই শুধুমাত্র ইনভেস্ট হয়। আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করুন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এইবার যদি আপনি এই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের পোর্টফোলিওটা দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এই ফান্ড বিভিন্ন সেক্টরেতে কিন্তু ইনভেস্ট করে রেখেছে, অর্থাৎ বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন কোম্পানিতে এই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ইনভেস্টমেন্ট আছে। আপনি দেখুন এখানে 30% আপনার ফিনান্সিয়াল কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট আছে, টেকনোলজি কোম্পানি থেকে 13% ইনভেস্টমেন্ট আছে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির যে কোম্পানিগুলো আছে সেখানে 12% ইনভেস্টমেন্ট আছে, এনার্জি সেক্টরে 12% ইনভেস্টমেন্ট আছে, আরও বিভিন্ন সেগমেন্ট আছে। প্রায় প্রতিটা সেগমেন্টেতেই কম বেশি কিছু না কিছু ইনভেস্টমেন্ট আছে। সেক্টরাল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, এই যে সেক্টরগুলোর নাম বললাম এর কোনো একটা নির্দিষ্ট সেক্টরেতেই শুধুমাত্র ইনভেস্ট হবে। ওই সেক্টরের মধ্যে যে কোম্পানিগুলো আছে সেটা সেই কোম্পানিগুলোতেই ইনভেস্ট হবে। সেই কারণের জন্য এগুলোকে বলা হয় সেক্টরাল মিউচুয়াল ফান্ড। তো প্রথমেই আছে ফিনান্সিয়াল, সুতরাং ফিনান্সিয়াল যেসব কোম্পানিগুলো আছে সেইখানেতে ইনভেস্ট হতে পারে এবং একটা মিউচুয়াল ফান্ডের টাইপ ক্রিয়েট হতে পারে, সেটাকে আমি বলতে পারি ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল ফান্ড। ঠিক তেমনিভাবে টেকনোলজি বা আইটি কোম্পানি নিয়ে একটা সেক্টরাল ফান্ড তৈরি হতে পারে, ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার কোম্পানিগুলো নিয়ে একটা সেক্টরাল ফান্ড তৈরি হতে পারে। তো আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে সেক্টরাল ফান্ড কি। এরপরে আরেকটা ক্যাটাগরি আছে, সেটাকে বলা হয় থিমেটিক মিউচুয়াল ফান্ড। থিমেটিক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, একটা পার্টিকুলার থিমের উপর বেস করে সেই থিমের আন্ডারেতে যে সেক্টরগুলো থাকছে সেই সেক্টরের ভেতর যে কোম্পানিগুলো থাকবে সেগুলোতে ইনভেস্ট হবে। মনে করুন আমি বললাম এগ্রিকালচার থিম। এবার যখন আমি এগ্রিকালচার থিম বলছি তখন কোন কোন সেগমেন্ট আসছে এগ্রিকালচারের সাথে রিলেটেড? মনে করুন যারা সিড ম্যানুফ্যাকচারার্স অর্থাৎ যারা বীজ তৈরি করে এরকম কোনো কোম্পানি থাকতে পারে, তো সেটা একটা সেগমেন্ট হয়ে গেল। তারপরে আসবে কেমিক্যাল, তো একটা কেমিক্যাল সেগমেন্ট এসে গেল। তারপরে এগ্রিকালচারের জন্য ফার্টিলাইজার লাগে, তো ফার্টিলাইজারের একটা সেগমেন্ট এসে গেল। তারপরে ধরুন কৃষিকাজের জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস লাগে, তো ফার্ম ইকুইপমেন্টস যারা তৈরি করে সেই একটা সেগমেন্ট আসবে। তারপরে ধরুন চাষি ভাইদের চাষ করার জন্য লোন নিতে হতে পারে, সেই কারণের জন্য বিভিন্ন ছোট বড় ফাইন্যান্স কোম্পানি থাকে, তো তারা আসবে। তাহলে যখনই আমি একটা এগ্রিকালচার থিম নিয়ে মিউচুয়াল ফান্ডের একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, তার ভেতরে তো এইসব কেমিক্যাল, ফার্টিলাইজার, সিড, ফার্ম ইকুইপমেন্ট, অটোমোবাইল, ব্যাঙ্কিং এই সবগুলো আসছে, তো এইটা নিয়ে একটা মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি হতে পারে। ঠিক তেমনিভাবে মনে করুন ইনফ্রাস্ট্রাকচার থিম। তো ইনফ্রাস্ট্রাকচার থিমের ভেতর কী কী থাকছে? কনস্ট্রাকশন থাকবে, সিমেন্ট থাকবে, স্টিল থাকবে, পেন্ট থাকবে, হেভি মেশিনারিজ থাকবে, এগুলো হয়ে গেল আপনার ইনফ্রাস্ট্রাকচার থিমের মধ্যে। এরকম বিভিন্ন ধরনের থিম ক্রিয়েট করা যায়, পিএসইউ থিম হতে পারে, মাল্টি ন্যাশনাল কোম্পানির একটা থিম হতে পারে, তো এগুলো হলো থিমেটিক ফান্ড। এরপরে আমরা দেখব যে এই সেক্টরাল ফান্ড আর থিমেটিক ফান্ড এর ভেতরে ডিফারেন্সটা কী আছে। তো প্রথম যে ডিফারেন্স, যখন আমি সেক্টরাল ফান্ডের কথা বলছি তখন একটা স্পেসিফিক সেক্টরের মধ্যে ইনভেস্ট করছে, কিন্তু যখন আমি থিমেটিক ফান্ড বলছি তখন একটা স্পেসিফিক থিমেতে ইনভেস্ট করছে এবং সেই থিমের ভিতরে কিন্তু একাধিক সেক্টর থাকতে পারে। এরপরে দ্বিতীয় যে ডিফারেন্স সেটা হলো যে সেক্টরাল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 80% আপনার সেক্টর স্পেসিফিক স্টকেতে ইনভেস্ট করতে হবে। যে সেক্টরেতে আমি ইনভেস্ট করছি সেই সেক্টরেরই 80% স্টকেতে আমাকে ইনভেস্ট করতে হবে। কিন্তু যখন আমি থিমেটিক মিউচুয়াল ফান্ডের কথা বলছি তখন ওই একটা যে থিমের কথা বলছি সেই থিমের ভেতরেতে 80% যে স্টক তা সেটা ইনভেস্ট করতে হবে। সেখানে আপনার একাধিক সেক্টর থাকতে পারে, তো সেই সমস্ত সেক্টরগুলো মিলিয়ে আপনার টোটাল 80% হলেই হবে। 3 নম্বর যেটা সেটা হলো যখন সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করি তখন পোর্টফোলিওটা কিন্তু হাইলি কনসেন্ট্রেটেড। স্বাভাবিক, কারণ একটা মাত্র সেক্টরেতে ইনভেস্ট করছি, তাহলে কী হবে আমার পোর্টফোলিওতে সেই সেক্টরের যেসব রিলেটেড কোম্পানিগুলো আছে শুধু তো সেইগুলোতেই ইনভেস্ট হবে। যেমন ধরুন আমি বললাম যে টেকনোলজি ফান্ড, তো টেকনোলজি ফান্ড মানে কি, যেসব টেকনোলজি আর আইটি কোম্পানি আছে তাদের মধ্যেই ইনভেস্টমেন্টটা হবে। সেখানে আপনার টিসিএস, ইনফোসিস, উইপ্রো, টেক মহিন্দ্রা এইসব যেসব আইটি কোম্পানিগুলো আছে সেগুলোতেই ইনভেস্ট হবে। কিন্তু থিমেটিক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পোর্টফোলিওটা কম্পারেটিভলি ডাইভার্সিফাইড, কারণ সেক্ষেত্রে একটা থিমের উপর থাকছে, এবার সেই থিমের উপরে তো অনেকগুলো সেগমেন্ট থাকে, তো এক্ষেত্রে পোর্টফোলিও কনসেন্ট্রেশনটা কম হচ্ছে। এইবার প্রশ্ন হলো যে এই সেক্টরাল বা থিমেটিক মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজটা কী আছে। এর প্রধান অ্যাডভান্টেজ যেটা, যে আমি যে থিম বা যে সেক্টরের উপর ডিপেন্ড করে ইনভেস্ট করছি সেই থিম বা প্রোডাক্টটার যদি একটা ডিমান্ড থাকে বা সেটা যদি সেই সময়ের ট্রেন্ড থাকে তখন এই ফান্ড থেকে আপনি বিরাট রিটার্ন পেতে পারেন। মনে করুন কোভিডের পর থেকে ইকোনমিক অ্যাক্টিভিটি বুম চলছে এবং সেই কারণের জন্য ব্যাংকের লোনের যে ডিমান্ড সেটা খুব বেশি,
সেই কারণের জন্যই আপনি দেখতে পাবেন যে যত ব্যাংক আছে সরকারি বেসরকারি সব ব্যাংকেরই প্রফিট 3-fold 4-fold হয়ে গেছে। তো এই সময়তে ব্যাংকিং সেক্টরের একটা বুম চলছে। তো এই অবস্থায় যদি কারো ব্যাংকিং বা ফিনান্স সেক্টরের কোনো সেক্টরাল ফান্ডে ইনভেস্ট থাকে তাহলে সে সেইখান থেকে বেশি রিটার্ন পেতে পারবে। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এই সেক্টরাল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো ল্যাক অফ ডাইভার্সিফিকেশান ইন হোল্ডিং। দেখুন, যখন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন আলটিমেটলি আমাদের এমটা থাকে সেটা কি ডাইভার্সিফিকেশান। বিভিন্ন কোম্পানি বিভিন্ন সেক্টরেতে আমি ইনভেস্ট করব যাতে আমার রিস্কটা কম হয়। একজন খারাপ পারফর্ম করলেও যেন অন্যজন ভালো পারফর্ম করলে আমার এই যে রিস্কটা সেটা খানিকটা মেকআপ হয়ে যাবে। কিন্তু যদি আমি একটা সেক্টরাল ফান্ডেতে ইনভেস্ট করে দিই তাহলে আমার পোর্টফোলিওর তো সেই ডাইভার্সিফিকেশানটা আসছে না, কারণ আমার স্টকগুলো তো সেই একই সেক্টরের মধ্যে আছে। এবার সেই সেক্টরটার যদি সেই সময়তে ডিমান্ড কম থাকে বা সেই সেক্টরটার সেন্টিমেন্ট যদি খারাপ থাকে তাহলে কী হবে, তাহলে আপনার পুরো পোর্টফোলিওটাই সবসময় ডাউনেতে থাকবে এবং আপনাকে ওয়েট করে থাকতে হবে কখন আবার সেই সেক্টরেতে ভালো বুম আসবে বা সেই সেক্টরের সেন্টিমেন্ট ভালো হবে, ততদিন পর্যন্ত আপনাকে ওয়েট করে থাকতে হবে। আর তাছাড়া ইংরেজিতে আর একটা কথাই তো আছে যে ডোন্ট পুট অল ইউর এগ ইন সিঙ্গেল বাস্কেট। আপনাকে আমি টাটা ইন্ডিয়ার ডিজিটাল ফান্ডের পোর্টফোলিওটা শো করছি। এবার এই পোর্টফোলিওটার দিকে আপনি নজর দিন। আপনি দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিতে ইনভেস্ট হয়েছে ইনফোসিস, টিসিএস, টেক মহিন্দ্রা, এলটিআই মাইন্ডট্রি, এইচসিএল টেকনোলজি, উইপ্রো লিমিটেড। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন সব কোম্পানিগুলো আইটি সেক্টরের। এবার আপনারা জানেন নিশ্চয়ই যে আইটি সেক্টরের যে রেভিনিউ সেটা ম্যাক্সিমামই এক্সপোর্ট থেকে আসে। ফার্স্ট ওয়ার্ল্ড যেসব কান্ট্রিগুলো আছে তাদের থেকেই আমাদের ম্যাক্সিমাম রেভিনিউটা আসে। এবার মনে করুন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আপনার রিসেশন চলছে বা সেই সব দেশের ইকোনমিক কন্ডিশন ভালো না, তখন এটা হতে পারে যে এই সমস্ত আইটি রিলেটেড যে কোম্পানিগুলো আছে তাদের এই যে এক্সপোর্ট থেকে যে রেভিনিউটা আসছে সেই রেভিনিউটা কমে যাবে। আর তাই যদি হয় তাহলে কি হবে, এই প্রতিটা শেয়ার এদের সবার দাম কমে যাবে। সেই কারণের জন্যই এই যে মিউচুয়াল ফান্ড এর ভ্যালুটাও কমে যাবে, কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট এই শেয়ারগুলোতেই করে রেখেছে। তো এইটা একটা কিন্তু বড় রিস্ক থেকে যায় সেক্টরাল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। তাহলে এবার প্রশ্ন আসবে যে এই সেক্টরাল মিউচুয়াল ফান্ডে কারা ইনভেস্ট করতে পারে। দেখুন, এই সেক্টরাল মিউচুয়াল ফান্ডে তারাই ইনভেস্ট করতে পারবে যাদের রিস্ক টেকিং এবিলিটিটা খুব হাই। দ্বিতীয়, এই ফান্ডেতে তারাই ইনভেস্ট করবে যাদের মার্কেট সম্বন্ধে ভালো নলেজ আছে, কারণ এই ফান্ডগুলোতে ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনাকে মার্কেট সম্বন্ধে ভালো নলেজ রাখতে হবে। এই ফান্ডের যে সাকসেস সেটা ডিপেন্ড করে মার্কেট টাইমিংয়ের উপর। আপনি যদি টাইমিংটা ঠিক সিলেক্ট করতে পারেন, যদি আপনি বুঝতে পারেন যে আগামী 5 বছর বা 7 বছর একটা সেক্টরে খুব ভালো বুম আসতে চলেছে বা ভালো রিটার্ন আসতে চলেছে, সেই হিসেব করে আপনি একটা বেট নিতে পারেন। মনে করুন আপনি ভাবলেন যে আগামী কয়েক বছর অটো এবং ইলেকট্রিক ভেহিক্যালসের কিন্তু একটা বিরাট বড় বাজার হতে চলেছে। তো সেই কারণের জন্য এই সেক্টরেতে বা এই সেক্টর রিলেটেড কোনো যদি অটো বা ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক ফান্ড থাকে আপনি সেই ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। কিংবা ধরুন বিভিন্ন খবরের কাগজের রিপোর্ট দেখে আপনি বুঝতে পারলেন যে ইন্ডিয়াতে মিডিল ক্লাসের যে পার্সেন্টেজটা সেটা বাড়ছে, আর যদি মিডিল ক্লাস বাড়ে তাহলে তাদের যে কনজামশন প্যাটার্ন সেটাও বাড়বে। তো আপনি এমন একটা থিম সিলেক্ট করতে পারেন, ধরুন কনজিউমার রিলেটেড থিম। তো এই কনজিউমার থিমের উপর বেস করে যদি কোনো থিমেটিক ফান্ড থাকে আপনি সেই ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। আর এই সেক্টরাল ফান্ডের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে শর্ট টার্মেতে আমাদের যে রিটার্ন এক্সপেকটেশন ছিল সেটা মিট হয়ে যেতে পারে। 1-2 বছরের জন্য হয়তো ভালো রিটার্ন দিয়েছে আপনি দেখলেন, কিন্তু যখনই আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করছেন তখন এমন হতেই পারে যে 2-3 বছর পরে যে সেগমেন্টটাতে আমি ইনভেস্ট করে রেখেছিলাম সেই সেগমেন্টটার সেন্টিমেন্ট এমন খারাপ হয়ে গেল, পুরো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটাই আমার ডাউন হয়ে গেল। তারপরে অনেক দিন হয়তো টাইম লেগে যেতে পারে যে সেই সেগমেন্টটা আবার পজিটিভ সেন্টিমেন্টে আসতে। তো এটা হতে পারে, তখন আপনাকে কিন্তু দীর্ঘদিন ধরে ধৈর্য নিয়ে ওই সেগমেন্টটাকে আবার নতুন করে রিভাইভ করার জন্য অপেক্ষা করতে হবে, অথবা আপনাকে লস করে বা খারাপ রিটার্ন নিয়ে বেরিয়ে আসতে হবে। তো এইগুলো কিন্তু আপনাকে সেক্টরাল মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনভেস্ট করার আগে ভালো করে বুঝে নিতে হবে। তো আশা করছি যে সেক্টরাল আর থিমেটিক মিউচুয়াল ফান্ড আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। এবারে ইকুইটি মিউচুয়াল ফান্ডের আরও কিছু ক্যাটাগরি থেকে গেল, যেমন ধরুন ইএলএসএস, কন্ট্রা ফান্ড, ভ্যালু ডিসকভারি ফান্ড। তো এইসব যেসব ইনভেস্টমেন্ট স্টাইলের উপর ডিপেন্ড করে যেসব ফান্ডগুলো হয় সেইগুলো সম্বন্ধে ভিডিও আমি পরের দিনে নিয়ে আসবো।